ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়। আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি গুন্ডা মাস্তান ছেলেদের ধন্যবাদ দিই না। ও মা, যার জন্য চুরি করলাম সেই এখন চোর বলছে? ওকে ভাইয়া, আপনি অনেক কিউট, দেখতে তো মাশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া? ভাইয়া, কেন, কি হয়েছে? ইচ্ছে ছিল পরীক্ষাটা দিয়েই অন্য শহরের নামিদামি কলেজে ভর্তি হব গিয়ে, কিন্তু সেটা আর হলো না। বাসা থেকে যেতে দিচ্ছে না। একমাত্র ছেলে বলে কথা, যদি কিছু হয়ে যায় তাহলে কে দেখবে তাদের? এই ভেবে আমাকেও যেতে দিচ্ছে না। তাই রাগ করে বাসা থেকে বের হয়ে এক ফ্রেন্ডকে ফোন দিলাম। কিরে, কই রে তুই? চান্দে। মানে কি? ভালোভাবে কথা বল, মাথা কিন্তু এমনিতেই গরম। আরে মামা, পিকনিক করতে চাইলে আমার বাসায় চলে আয়, বাসা ফাঁকা, তাই পিকনিক করছি মন ভরে। স্বার্থপর কোথাকার, ফোন না দিলে আমাকে রেখে শেষ করে দিতি। বেশি দেরি করলে কিন্তু শেষ হয়ে যাবে। আরে না, আমি আসছি, এই বলে ফোন রেখে দিলাম। বলে রাখা ভালো, এমন সুযোগ পেলেই নেশা করি। তবে আগে অবশ্য ভালো ছিলাম, কিন্তু এখন আর আগের মতো নেই। সময় হলে একদিন আমার খারাপ হওয়ার কাহিনী শোনাবো। তবে এতটুকু জেনে রাখেন, আমার খারাপ হওয়ার পিছনে কোনো এক ছলনাময়ী ছলনা ছিল। তো আমি রাফিদের বাসায় গিয়ে দেখি বাসা পুরো ফাঁকা। দরজাটা হয়তো আমার জন্য খোলা রেখেছে। আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম পুরো রুম অন্ধকারে ঢাকা। আমি লাইট অন করতেই রাফি বলে উঠল। লাইট অফ কর। আমি রাফির কাছে গেলাম, এরপর ওর সাথে নেশা করতে শুরু করে দিলাম। সবশেষে বাসায় আসার সাহস পাচ্ছি না, কারণ চোখ মুখ লাল হয়ে গিয়েছে, এমনকি মাথা ঘুরছে, আরও নানা রকম সমস্যা। তাই ভাবলাম রাফির সাথে আড্ডা দিয়ে একটু পরেই বের হই। তো কি অবস্থা? মুড খারাপ কেন? মন ভরেনি বুঝি? মন তো ভরেছে, তবে মনের ইচ্ছেগুলো অপূর্ণই রয়ে গেল। কাহিনী কি একটু বলতো? পরীক্ষা দিয়ে ভেবেছিলাম অন্য এক শহরের ভালো কলেজে ভর্তি হব। রেজাল্ট তো গোল্ডেন প্লাস, সব জায়গায় ভর্তি হতে পারতাম। বাট বাট কি হয়েছে? বাট আম্মু আব্বু যেতে দিচ্ছে না। বলে কি না, লেখাপড়া করলে এখানে থেকেই করতে হবে। ভালোই তো। দেখ মামা, তোকে একটা কথা বলি। কলেজে এক ম্যাম আছে, যে কিনা ভালোভাবে পড়াতে না পারলেও তার কাছে অনেক ছাত্রছাত্রী পড়ে। বলতো কাহিনী কি? সব কিছু তুই বললি, কাহিনী কি সেটাও না হয় তোর কাছ থেকেই শুনি। ম্যামের এক মেয়ে আছে, এত সুন্দরী আর অহংকারী যে মেয়েটাকে এখন পর্যন্ত কেউ পটাতেই পারেনি। তুই যদি এই কলেজে ভর্তি হস তাহলে ওই ম্যামের কাছে প্রাইভেট পড়ে মেয়েটাকে পড়াতে পারবি। ধুর, এটা সম্ভব নাকি? যেখানে এত ছেলে চেষ্টা করছে, হচ্ছে না, সেখানে আমি? হুম, তুই, কারণ অন্য সব ছেলেদের মতো তুই না। তোর চেহারা ভালো, সব থেকে বড় ব্যাপার হলো তুই খুব সুন্দর করে কথা বলিস। তাহলে আমি পারবো বলছিস? হুম, পারবি। রাফির সাথে কথা বলা শেষ করে বাসায় ফিরলাম। বাসায় যাওয়ার সময় ম্যাডামের বাসার সামনে দিয়ে যেতে হয়। যাওয়ার সময় মেয়েটাকে এক নজর দেখেই পাগল হয়ে গিয়েছিলাম। চোখের পলক ফেলতেই কোথায় যেন হারিয়ে গেল। সেদিকে মন না দিয়ে বাসায় এসে পড়েছি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তাই বাসায় আসার পর আম্মু বুঝতে পেরেছে ছেলে নেশা করেছে, তাও চুপচাপ সহ্য করে নিল, কারণ চিৎকার চেঁচামেচি করলে আব্বু জানতে পারবে বলে। যাই হোক, আমিও চুপচাপ রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ম্যামের সেই মেয়েটা আমার পাশে বসে আছে। জানালা দিয়ে হালকা রোদেলা আলোয় দেখতে পেলাম মেয়েটার নাক ঘামা। আমি নাক ঘামা মেয়ে পছন্দ করি,
হঠাৎ করে আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে থাকে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মেয়েটার শরীরে হাত দিতেই এমন জায়গায় হাত পড়েছে গিয়ে, যে জায়গায় হাত পড়ার পর আমার শ্বাস আটকে পড়ল। কি হলো আমার? আমি তো শ্বাস নিতে পারছি না। এইভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি শ্বাস আটকেই মারা যাব। তবুও মেয়েটা আমায় ছাড়ছে না। মেয়েটার কোথায় হাত রেখেছি সেই দিকেও তার কোনো খেয়াল নেই। হঠাৎ অনেক শ্বাসকষ্টে ছটফট করতে করতে বিছানা থেকে পড়ে গেলাম। তখন খেয়াল করলাম আমার রুমের দরজা আটকানো। মেয়েটাও আমার পাশে তো দূরের কথা, আমাদের বাসাতেই নেই। তার মানে এটা আমার স্বপ্ন ছিল। হুস, স্বপ্নই ছিল। ধুর, আর ভালো লাগে না। স্বপ্নে এসে বাটপারি করে গেল। সাহস থাকলে বাস্তবে আসতো, দেখিয়ে দিতাম কে কার শ্বাস আটকাতো। যাই হোক, স্বপ্নটা সকাল 6টার দিকে দেখেছি, তার মানে সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবার ভাবলাম, আমার তো ছোটবেলা থেকেই এক বাজে স্বভাব রয়েছে। কোনো কিছু নিয়ে বেশি ভাবলে সেটা 100%-এর মধ্যে 95% ওই বিষয় নিয়ে একটু হলেও স্বপ্ন দেখি। ভাবলাম সেই পুরনো স্বভাবটা রয়ে গিয়েছে। তবে আমি আর কোথাও যাচ্ছি না। আমাদের কলেজে ভর্তি হয়ে ম্যামের কাছে প্রাইভেট পড়ে মেয়েটার সাথে রিলেশন করে। আজকের দেখা স্বপ্নটা পূরণ করবই। সকালে ঘুম থেকে উঠে শার্ট না পরে খালি গায়ে, কেন জানি না, আম্মুর সামনে দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম। কি রে, এত সকালে খালি গায়ে কই যাস? ও, তাই তো। আমি কোথায় যাই? তুই কোথায় যাস সেটা আমি কিভাবে বলবো? তাও তো কথা। আমার এমন অদ্ভুত আচরণ লক্ষ্য করে আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে তোর? কিছু না, কিন্তু সকাল থেকে পাগলের মতো লাগছে। খারাপ স্বপ্ন দেখছিস কি? না, ভালো স্বপ্ন দেখেছি। কেমন শুনি? ম্যামের মেয়ে। তখন আম্মু মেয়ের কথা শুনে খুশিতে বলতে শুরু করলো, ম্যামের মেয়ে মানে? বিয়ের কথা বলছিস নাকি? ওগো শুনছো, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। কই গো, তাড়াতাড়ি এদিকে আসো। আব্বু ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? তোমার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে। আমি সোফার এক কোণে বসে বসে আম্মু আব্বুর নাটক দেখছি। বলো কি? তোমার বড় বোনকে খবর দাও, সাথে ফারহানের মামাকেও ফোন লাগাও। আব্বু লুঙ্গি কুচিয়ে কোমরে উঠিয়ে ফেলল। আরে থামবে তোমরা? আম্মু উল্টা আমাকে বলে। তুই চুপ কর। রাগে চোখে দেখছি না, সামনে টেবিলের গ্লাসটা ফুলের টপ দিয়ে ভেঙে ফেলি। তখন আব্বু আম্মু দুজন চুপ করে আমার দিকে তাকালো। কি, তোমাদের সমস্যা কি? আমি কখন বলেছি বিয়ে করব? বিয়ের দেরি আছে। এক মেয়েকে সবেমাত্র ভালো লেগেছে, দেখা যাক কি হয়। কোন মেয়ে? বাপের নাম কি? বাসা কোথায়? আমরা গিয়ে বিয়ের প্রপোজাল দিয়ে আসি। আবার? আচ্ছা, আমি বুঝলাম না, আমার বিয়ে নিয়ে তোমরা এত লাফালাফি করতেছো কেন? আমার তো বিয়ের বয়সই এখনো হয়নি। ভুল করে আগের বার কোনো মেয়ের সাথে ঝগড়া করে বিষ খেয়ে মরতে বসেছিলি, একটুর জন্য বেঁচে ফিরেছিস। তোর কিছু হলে আমরা কাকে নিয়ে স্বপ্ন দেখবো? আম্মু এইটুকু বলেই কেঁদে ফেললো। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, একটুর জন্য বেঁচে ফিরেনি, তোমার দোয়া সাথে ছিল বলেই বেঁচে ফিরেছি। কথা দিলাম রাগের মাথায় আর অমন ভুল করব না। খেয়াল করলাম আমার কথা শুনে আব্বু আলতো করে চোখের পানি মুছল, তবে আমাকে বুঝতে দিল না। তবে আমি বুঝে নিয়েছি, আব্বু তার জানে না যে তার ছেলে 4G স্পিডের। যাই হোক, সকালে নাস্তা শেষ করেই ম্যামের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি অনেক ছাত্রছাত্রী। আমাকে দেখেই সবাই থমকে গেল, কারণ সবাই আমাকে চিনতো। তাই হয়তো তারা ভাবছে আমার মতো ফাঁকিবাজ আবার প্রাইভেট পড়বে। আসসালামু আলাইকুম ম্যাম, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসো। ভালো আছেন? ভালো, তুমি? হুম, আমিও ভালো। আপনার শরীর ভালো তো? মন খারাপ নাকি আপনার ম্যাম? আমার কথা শুনে সবাই মুখ লুকিয়ে হাসছে। কে তুমি? ও, পরিচয় দিতেই ভুলে গেছি। আমি ফারহান, আপনাদের কলেজে ভর্তি হয়েছি। এখন থেকে আপনার কাছে প্রাইভেট পড়ব। আমার বড় বোন সাবিহা আপনার ছাত্রী ছিল। ও, তুমি সাবিহার ভাই? আগে বলবে না। সাবিহার খবর কি?
ও তো সারাক্ষণ আমার বাসাতেই থাকতো আমার সাথে। সাবিহা আপু পরীক্ষায় ফেল করার পর বাসা থেকে ঠিক করা পাত্রর সাথে বিয়ে করে নিয়েছে। সো স্যাড। আচ্ছা, টেবিলে বসো, আমি এক কাজ সেরে আসি। এতক্ষণ তোমাদের আমার মেয়ে ক্লাস করাবে? আমি তো পুরা অবাক হয়ে গেলাম। তার মানে ম্যামের মেয়ে আমার সিনিয়র। সমস্যা নেই, মানিয়ে নেব। রোকেয়া মা, একটু এদিকে আয় তো, ওদের হাতের কাজগুলো দেখ এসে। রোকেয়া, ইস কি নাম! এই নাম শুনে আমার ফুপুর কথা মনে পড়ে গেল, কারণ ফুপুর নামও রোকেয়া। যাই হোক, আমি নাম দিয়ে কি করব? বিয়ের পর সুন্দর দেখে এক নিকনেম দিয়ে দিব, সমস্যা নেই। ম্যামের ডাক শুনে ভিতর থেকে হাতির মতো মোটা এক মেয়ে এসে ম্যামকে বলল, কি আম্মু, কিছু বললে? না, এটা সম্ভব না। এত মোটা কেন? আমি তো চিকন, এই মেয়ের তো আমার বাসার দরজা দিয়ে যাওয়া আসা কষ্ট হয়ে যাবে। ধুর, এমন একটা ধোঁকা খাবো কে জানতো। সব দোষ রাফির। রাফিকে কাছে পেলে আমি ইচ্ছে মতো হাতের কাজ করে নিতাম। আমার পাশের জনকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কে গো? পাশের জন বলল, এটাই ম্যামের মেয়ে। এখন রাগে মাথা ফেটে যাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে ম্যামকে বললাম, আপনার কাছে পারবো না। কেন, কি হলো? এতক্ষণ তো ভালোই ছিলে। আপনার কাছে পড়েই আমার বোন ফেল করেছে। এগুলো পড়া নাকি চাই? দূর দূর। এইটুকু বলে তাড়াহুড়ো করে ম্যামের বাসা থেকে চলে আসলাম। ম্যাম একটা কথাও বলল না। আমি সরাসরি রাফির বাসায় গিয়ে রাফির কলার টেনে বাসার বাহিরে বের করলাম। বের করে একটা করে থাপ্পড় দিয়ে একটা করে কথা বলি, কি বলেছিলি ম্যামের মেয়ে খুব সুন্দরী, তাই না? ম্যামের সুন্দরী মেয়ের প্রেমে অনেক ছেলে হাবুডুবু খায়। আজকে তো দেখলাম। কি তাকাবে? তাকাতেই তো ভয় করে। যদি গর্জন করে ওঠে। আমার স্বপ্নে যে আসছিল সে হয়তো ম্যামের কোনো ছাত্রী, ম্যামের মেয়ে না। ওই প্লিজ ফারহান, একটু থাম, আমাকে কিছু কথা বলতে দে। এখন আর কি বলবি? সব শেষ করে দিলি। একে তো তুই আমার কাঁচা ঘুম থেকে টেনে উঠিয়েছিস, আবার কি সব ফালতু ফালতু কথা বলছিস। ম্যামের মেয়ে তো দুইটা। দুইটা? হুম, দুইটা। বড় মেয়ের নাম রোকেয়া, আর ছোট মেয়ের নাম হলো আখি। বড় মেয়েটা একটু মোটা, আর আমি তো তোকে ছোট মেয়ের কথা বলছি। রাফির কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ম্যামকে যে পরিমাণ অপমান করেছি সবার সামনে, আবারও তার কাছে কোন মুখে যাব? কি করব কিছুই বুঝতেছি না। ও বলেছে ম্যামের ছোট মেয়ের কথা। আমি তো বড় মেয়েকে দেখে রেগে আগুন হয়ে ম্যামকে অনেকগুলো কথা শুনিয়ে আসলাম। এখন কোন মুখে আবার ম্যামের সামনে যাব? বাট যেতে তো আমাকে হবেই। এগুলা ভাবতে ভাবতেই কলেজের দিকে এগিয়ে গেলাম। কলেজে ঢুকতেই গেটের সামনে ম্যামের ছোট মেয়ে মানে আঁকি, যাকে পটানোর জন্য আজকে প্রাইভেট পড়তে গিয়েছি, সেই আঁকিকে দুজন ছেলে ঘিরে রেখেছে। সামনে পিছনে যেতে দিচ্ছে না। উফ, কি টাইমিং! এই সুযোগ আঁকির কাছে হিরো হওয়ার। গেটের পাশে কিছু পোলাপান ক্রিকেট খেলতে যাবে, তাই স্ট্যাম্প, ব্যাট, বল এগুলো নিয়ে যাচ্ছিল। সেখান থেকে দুটা স্ট্যাম্প নিয়ে আঁকিকে ডিস্টার্ব করা দুজন ছেলেকে মেরে একদম মাটিতে শুইয়ে দিলাম। মায়ের খেয়ে ছেলেগুলোর মুখ থেকে উপচে উপচে রক্ত বের হচ্ছে। হঠাৎ খেয়াল করলাম আঁকি নেই। আমি পুরো কলেজে খুঁজে চলেছি। অবশেষে দেখতে পেলাম ক্লাসরুমে বসে রয়েছে। ও হ্যালো, একটা ধন্যবাদ দিয়ে তো আসতে পারতেন। আমি গুন্ডা মাস্তান ছেলেদের ধন্যবাদ দিই না। ও মা, যার জন্য চুরি করলাম সেই এখন চোর বলছে। ওকে ভাইয়া, আপনি অনেক কিউট, দেখতে তো মাশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া? ভাইয়া, কেন, কি হয়েছে? আমার কেন জানি না এমনটা মনে হচ্ছে, যেন ছিনতাইকারী আমার সবকিছু ছিনতাই করে নিয়ে বলতেছে যে যোগাযোগ রাখেন ভাও। এটা কেমন কথা? ছিনতাইকারী ছিনতাই করে বলছে যে যোগাযোগ রাখেন ভাই। সো ফানি ম্যান। যাক, প্রথম কথা আকিকে একটু হলেও তো হাসাতে পেরেছি, এটাই অনেক। তবে বুঝে গিয়েছি এই মেয়েকে পটাতে অনেক লম্বা টাইম লাগবে এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এমন সময় ক্লাসে স্যার এসে পড়ল। বলে রাখা ভালো, আমি আর আঁকি সেম ক্লাসে পড়তাম। স্যার এসেই বলল, ফারহানকে আমি হাত উঠিয়ে বললাম, আমি। এদিকে আসো। আমি সবার সামনে গিয়ে দাঁড়ালাম। নতুন নাকি? হুম।
ঝগড়া করেছে কেন? দুজন ছেলেকে এমন ভাবে মেরেছো যে কোনো হসপিটাল রাখার সাহস পাচ্ছে না। আমি চুপ করে রইলাম। ক্লাসে থাকা সব ছেলে মেয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন মেরেছো ওদের? বেয়াদবি করেছে তাই। ওরা তোমার সিনিয়র আর তোমার সাথে বেয়াদবি করছে? বাহ বাহ। বুঝলাম বেয়াদবি করেছে, তবে কি বেয়াদবি করেছে শুনি। তখন আমি আখির দিকে তাকিয়ে দেখতে পেলাম স্যারের ভয়ানক চেহারা, আর ধমক শুনে আখি রীতিমতো ভয়ে কাঁপছে। যদি আমি ওর নাম বলি, ও যদি সমস্যায় পড়ে, এজন্য আমি স্যারকে বললাম, বেয়াদবি করেছে, তবে কি বেয়াদবি করেছে সেটা বলতে পারবো না। বলতে পারবে না মানে? বলতে হবে। এই, কেউ পাশের রুম থেকে ব্যাটগুলো নিয়ে আইতো। সরি স্যার, বলতে পারবো না। এখনো সময় আছে, তাড়াতাড়ি বলো। একবার বলেছি, কানে কথা যায়নি। আমার কথা শুনে ক্লাসের সব ছেলে মেয়ে অবাক হয়ে গেল। তুমি নিজেই তো আস্ত একটা বেয়াদব, তোমার সাথে আবার কে বেয়াদবি করবে? স্যার এইটুকু বলেই আমার পা থেকে গলার নিচ পর্যন্ত বেত দিয়ে স্যারের যত শক্তি আছে সব শক্তি দিয়ে আঘাত করতে থাকে। আমি আমার মতো চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার মারের শব্দ শুনে কলেজের সব ছাত্রছাত্রী এক জায়গায় থমকে গেল। স্যার আমাকে মারতে মারতে অস্থির হয়ে গেল, তাও আমার মুখে একটু শব্দ নেই। একসময় স্যারের হাত থেকে বেতটা পড়ে গেল। পড়ার সাথে সাথে কলেজের ছেলেগুলো বেতটা ঢুকিয়ে ফেলল, অথচ কলেজের কোনো ছেলেকে তেমনভাবে চিনি না। আমি নতুন বেত খুঁজে স্যারের হাতে তুলে দিলাম। স্যার আর কিছু না করে চলে যেতে লাগলো। হঠাৎ করেই দেখি কে যেন স্যারের মাথায় ইটের টুকরো দিয়ে ঢিল ছুঁড়ে মারল। সামনে তাকাতেই দেখি আমার সব ফ্রেন্ডগুলা আমাকে এমনভাবে মেরেছে শুনে একে একে বাইক নিয়ে কলেজে ঢুকছে। আমি দৌড়ে গিয়ে ওদের আটকালে ওরা বলল, কার এত সাহস? আমি বললাম, বাদ দে তো, স্যার গুরুজন মানুষ, ওনাদের শরীরে হাত দিবি না। আমি না করলাম, কিন্তু ওরা কিছুতেই কথা শুনল না। অফিসের কাচের গ্লাসগুলো ভাঙতে শুরু করে দিল। আমি সবাইকে থাপড়িয়ে কলেজ থেকে বের করে দিলাম। এমন সময় কলেজের প্রধান শিক্ষক আসলো, যে কিনা আমার এক হিসেবে মামা লাগে। কি ফারহান, কি হয়েছে? কিছু না। আমি সব শুনেছি, শার্ট খোলো তো। কি যে বলেন, এখানে কত মেয়ে আছে সবার সামনে? এটা বলে আমি হালকা হেসে দিলাম। আমার কথা শুনে মেয়েগুলো সিরিয়াস মুডে থেকেও হেসে দিল। এরপর প্রধান স্যার নিজে এসে আমার শার্ট খুললে সবাই চমকে গেল। আমার পিঠ বেজানো রক্ত বেয়ে বেয়ে নিচের দিকে যাচ্ছে। রক্ত দেখেই তো মেয়েরা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। প্রধান আমার শরীর দেখে যে স্যার আমাকে মেরেছে, শুধু তাকে নিয়ে অফিসে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি কত করে বললাম, বাদ দেন না, যা হবার হয়েছে। কিন্তু যে ছেলেদের জন্য আমাকে মেরেছে সেখানে স্যারের ছেলেও ছিল, তাই স্যার এভাবে মেরেছে এটার জন্যই প্রধান রেগে গিয়েছে। দুই স্যারই চলে গেল। আমি মাঠে খালি গায়ে অনেক মেয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিষয়টা কেমন দেখা যায় বলে কলেজের ছেলেগুলো আমাকে এক রুমে নিয়ে গেল। আমার শরীর থেকে রক্ত মুছে দিচ্ছে। এমন সময় এক ছেলে বলল, ভাই আপনি কি জিম করেন? না ভাই, কেন? এত সুন্দর ফিট শরীর জিম ছাড়া কেমনে সম্ভব? সব আল্লাহর দান। এমন সময় আখি রুমে প্রবেশ করলো। আখি রুমে আসার সাথে সাথেই সব ছেলেগুলো ভাবছে আখি আমার জিএফ, তাই সবাই চলে গেল। রুমে এখন শুধু আমি আর আখি। আখি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, হয়তো কিছু বলবে বলে মনে হচ্ছে। আকিকে এতটা কাছ থেকে দেখে বুকের ভিতরটা কেমন যেন ধপাস ধপাস করছে। আমি টেবিলে বসা ছিলাম, আখি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমার জন্য কেন করলেন এসব? তোমার জন্য তো করিনি। তাহলে কার জন্য করেছেন? আমাদের জন্য করেছি। আমার কথা শুনে আকি থ হয়ে গেল। কি হলো, চমকে গেলে বুঝি? শোনো, একটা কথা বলি, আমি তোমাকে পছন্দ করি। আমি এটাও জানি তুমি আমার সাথে রিলেশন করবে না, কারণ তুমি আজ পর্যন্ত তুমি রিলেশন করনি। কত ছেলে তোমার সাথে রিলেশন করার চেষ্টাও করে ব্যর্থ হয়েছে, সেখানে আমি কে? তবে এটা মনে রাখবা, তোমার দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলবো। তখন আখি বলল, আজ পর্যন্ত রিলেশন করেনি, তার মানে এই না যে আমি আর রিলেশন করব না। কথার এক পর্যায়ে আখি আমার পিঠের ক্ষতস্থানে হাত দিতেই আমি মজা করে চিৎকার করে উঠলাম। তখন আখি কান্নার সুরে বলল, সব আমার জন্য হয়েছে। এই বলে কাঁদতে কাঁদতে চলে গেল।
অন্যদিকে যে স্যার আমাকে এমনভাবে মেরেছে তাকেই কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে। কলেজ শেষে বাসায় ফিরলাম। বাসায় যেয়ে হালকা ট্রিটমেন্ট নিলাম। এরপর বিকেলের দিকে নেশা করার পেইন উঠতেই এক ফ্রেন্ডকে ফোন দিয়ে সব রেডি করতে বলে আমি বেরিয়ে পড়লাম। সন্ধ্যার দিকে নেশাগ্রস্ত অবস্থায় বাসার দিকে যাচ্ছিলাম। এমন সময় ম্যামের সাথে দেখা, সাথে আঁকিও ছিল। আমার অবস্থা দেখে ম্যাম বুঝে ফেলল আমি নেশা করে আসছি। জি ফারহান, তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করার পরেও তোমাকে ভালো ভেবেছি, কিন্তু এখন তো দেখছি তুমি নেশাখোর। ম্যামের কথা শুনে আঁকি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সরি ম্যাম, নাক দিয়ে গুঙিয়ে গুঙিয়ে বললাম। কি খেয়েছো তুমি? আমি খাইতে চাইনি, আমাকে জোর করে খাওয়ানো হয়েছে। বিশ্বাস করেন ম্যাম, আমি এরকম ছেলেই না। ওকে, কাল সকালে দেখা করবা। আপনি না বললেও আমি দেখা করতে যেতাম। কেন? আজকের ব্যবহারের জন্য সরি বলতে। সরি বলতে হবে না, তুমি কাল দেখা করবা। এই বলে ম্যাম চলে গেল। ম্যাম একটু দূরে গেলে আঁকি আমাকে বলল, আর যদি কখনো শুনেছি নেশা করেছেন তাহলে কিন্তু খবর আছে। ওকে। বাসায় আসলাম। সকালের কলেজের কাহিনী শুনে আপুও চলে আসছে। আমি জানতাম না। বাসায় ঢুকতেই দেখি আপু। কোন মেয়ের সাথে দেখা করে আসলি এত রাতে? তোমার ভাইয়ের এরকম খারাপ স্বভাব নেই, জানো না? জানি, কিন্তু এত রাতে কোথা থেকে আসলি? আর তোর শরীরও ঠিক নেই। বাদ দাও তো। এই বলে সেখান থেকে কোনোভাবে আমার রুম পর্যন্ত এসেই পিছনে ফিরে দেখি আপুও আমার পিছন পিছন আসছে। আমি রুমে গিয়েই দরজা লাগিয়ে দিলাম। আপু বাহিরে থেকে বলছে, দরজা খুল, কথা আছে। আমি চুপচাপ রইলাম। কারণ করেছি নেশা, তাই কখন কি বলে ফেলবো। এরপর আপুর হাতে মার খেতে হবে। কিছুক্ষণ পর আপু চলে গেলে আমি সিগারেটের প্যাক নিয়ে চুপি চুপি ছাদে চলে গেলাম। সিগারেট খেতে খেতে ছাদেই রাত পার করে দিয়েছি। মাঝে মাঝেই ছাদেই রাতে থাকি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ম্যামের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি ম্যাম বাসায় নেই। একটা ছাত্রছাত্রীও আসেনি এখন পর্যন্ত। আমি ম্যামের বাসায় ঢুকতেই দেখি দরজা খোলা। কতক্ষণ ম্যাম ম্যাম করলাম, কোনো সারা শব্দ না পেয়ে রুমের ভিতরে যেতেই দেখি আঁকি শুয়ে আছে। আমাকে দেখে আঁকি হুড়মুড় করে বিছানা থেকে উঠে ওড়না ঠিক করতে লাগলো। আপনি? আমি। ম্যাম কোথায়? আম্মু তো আপুকে নিয়ে একটু বাইরে গেল। তার মানে বাসায় তুমি একাই? কেন? এমনি ভাবলাম আজ সুযোগ পেয়েছি আঁকিকে কিস করার, পরে যা হবার দেখা যাবে। এইটা ভেবেই আমি আঁকির দিকে এগিয়ে যাচ্ছি, আর আঁকি আমার দিকে তাকিয়েই এক পা করে পিছাচ্ছে। হঠাৎ আঁকি দেওয়ালে আটকে গেল। আমি সেই সুযোগে আঁকির হাতের আঙুলের ভাঁজে আমার আঙুল গুজে দিয়ে, এই এই, কিছু করলে কিন্তু আমি চিৎকার করব। যত খুশি চিৎকার করো। এই বলে আঁকির ঠোঁটে ঠোঁট লাগিয়ে আঁকির শ্বাস আটকে দিলাম। ক্রাশকে এমনভাবে কিস করব এটা কখনো ভাবিনি। কিস করার এক পর্যায়ে আঁকির কামড়ে হাত চলে গেলে আঁকি আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল। রুমের মধ্যে যা কিছু ছিল সবকিছু আমার দিকে ছুঁড়ে মারছে আঁকি, আর বলছে, শয়তান কোথাকার, আমি তো আপনাকে ভালো ভেবেছিলাম। কেন মাইন্ড করছো? কিস ভালো লাগেনি? এইটা বলার সাথে সাথেই আঁকি সবকিছু রেখে এখন আমাকে হাত দিয়ে কিল ঘুষি মারতে শুরু করে দিয়েছে। এমন সময় ম্যাম এসে পড়ল। এসেই আমাদের মারপিট দেখলো। ইস, কি এক বিপদ! কাল নেশা কেস খাইছি ম্যামের কাছে, আর আজ তার মেয়েকে নিয়ে কেস খাবো নাকি কে জানে। এবার কেস খেলে আমি শেষ। আল্লাহ, শেষবারের মতো বাঁচিয়ে দিও, আর কখনো এমন পাকনামি করতে যাব না। ফারহান, তুমি এখানে? জি, আমি এখানে। ওই যে কালকে আপনি আসতে বলেছিলেন। আসতে বলেছিলাম, কিন্তু আমার মেয়ের সাথে ঝগড়া করতে তো বলিনি। কি যে বলেন ম্যাম, মেয়েদের সাথে ঝগড়া করাতে আমি একদম এক্সপার্ট। আমাকে এগুলো বলে দিতে হবে নাকি? আচ্ছা আখি, তুমি ফারহানকে চিনো নাকি আগে থেকে? জি আম্মু, চিনি। ফারহান আমার ক্লাসমেট। ও আচ্ছা, তাহলে ঝগড়া কিসের? তখন আঁকি আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল যে, আম্মুকে কিস করার কথা বলে দিব নাকি? আমি মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন আঁকি আরো রেগে জ্বলে উঠল। আঁকিকে রাখলে অনেক সুন্দর দেখায়। হালকা কাজল মাখা চোখ দুটোর চাহনিটা যেন সরাসরি কলিজায় আঘাত করে। ঠোঁটের নিচের তিলটা এখন লক্ষ্য করলাম। তিলটার জন্য ঠোঁটটা অনেক মায়াবী লাগছে। এতক্ষণ তাহলে এই তিলটার মাঝে কিস করেছি।
ইস, কিসের ফিসফিসানি চলছে তোমাদের মাঝে? কিছু না ম্যাম। কিছু না ম্যাম। আখি, কি বললে? সরি সরি আম্মু। এতক্ষণ কোথায় হারিয়ে গিয়েছিলে? চোখের গভীরতায়। কার চোখের গভীরতায়? আচ্ছা আম্মু, ফারহানের চোখ দুটো অনেক সুন্দর আর মায়াজালে ভরা, তাই না? লজ্জা দিও না তো, আর আমার চোখের গভীরতা মাপতে এসো না, হারিয়ে যাবে তো। আমাদের কাহিনী দেখে ম্যাম হালকা কাশি দিয়ে আখির কান টেনে আখিকে রুমে নিয়ে গেল। আমাদের পাশে এতক্ষণ ম্যাম ছিল, এটা আমি এতক্ষণ খেয়াল করিনি। আখির কথার মাঝে ডুবেছিলাম। আখিও হয়তো আমার মতোই ওর আম্মুকে চোখের সামনে রেখেও খেয়ালে রাখতে পারেনি, হয়তো আমি সামনে ছিলাম বলেই। ম্যাম কিছুটা হলেও বুঝতে পেরেছে, তাই আখির কান টেনে রুমে নিয়ে গিয়েছে, সাথে আমাকেও নিয়ে গেল। ম্যাম বলল, কি খাবে? বললাম কিছু খাবো না। তবুও ম্যাম নুডলস রান্না করতে গেল, সব ছাত্রছাত্রী আসলে ক্লাস করাবে। আমি ম্যামকে বললাম, ম্যাম আমি কিন্তু খুব ভালো নুডলস রান্না করতে পারি। তাই তাহলে আজ তুমি রান্না করে খাওয়াবে? আমি নুডলস নিয়ে রান্নাঘরে গিয়ে আমার মনের মতো করে সব কিছু দিয়ে রান্না চাপিয়ে দিলাম। সুঘ্রাণে ম্যাম আর আখি ছুটে এলো, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখলো। সব শেষে যখন খেতে বসছি, তখন আখি বলে উঠল, খাওয়া যাবে তো শিওর? চুপ, ফারহান কষ্ট করে রান্না করেছে, যেমনই হোক পুরোটা শেষ করবা। ছেলে বলে এতটা কাঁচা মনে করবেন না, আগে খেয়ে তারপর বলবেন। আখি একটু খেয়ে বলে উঠল, ওয়াও, এত মজা করে নুডলস কেমন করে রান্না করলে? আম্মুর কাছে দেখে শিখেছি। দেখে শিখো, ছেলে হয়ে কি সুন্দর প্রতিভা। যাক, মেয়ে এবং মা দুজনকেই পটিয়ে ফেলেছি। খাওয়া শেষ করতে করতে বাহিরে সব স্টুডেন্ট এসে হাজির। সবাই একসাথে বসে ক্লাস করছিলাম, আঁকিও ছিল সাথে। বাট আমার সামনে এক মেয়ে বসেছে, মেয়েটাকে ঠিক চিনি না। মেয়েটা স্টাডি বাদ দিয়ে কলম মুখে দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আর সেই মেয়ের হাসি দেখে অন্যদিকে আঁকি জ্বলছে। ক্লাস শেষ করে সবাই যখন চলে যাচ্ছিল, আঁকি তখন সেই মেয়েকে, যে আমার দিকে তাকিয়েছিল, তাকে বলছে, এই শোনো, কাল থেকে তুমি আমার আম্মুর কাছে পড়তে আসবে না। কেন? আমি আবার কি করেছি? কি করনি তাই বলো, সব জিনিসে নজর দেওয়া ঠিক না। মানে বুঝলাম না। তোমাকে বুঝতেও হবে না, যা বলছি তাই করবে। কাল থেকে তুমি আর এখানে আসবে না। এখন বুঝেছি পারহানের জন্য এমন অপমান করেছো, তাই না? ওকে, তোমাকে চ্যালেঞ্জ করলাম, এখানে না এসেও পারহানকে জাস্ট 7 দিনের ভিতর আমার করে নেব। তখন পারহান নিচেই আসবে না এখানে। মেয়েটার এই কথা বলতে দেরি হয়েছে। আখি মেয়েটার নাক ফাটাতে দেরি করেনি, নাক ফাটিয়ে দিয়ে আখি মেয়েটাকে বলল, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। নেক্সট টাইম যেন তোকে আমার সামনে না দেখি, আর ওনার সামনে দেখলে তো তোকে খুন করে ফেলবো। আমি সব কথা দূর থেকে শুনলাম। আমি একটু আড়ালে ছিলাম, যার কারণে দুজনের একজন আমাকে দেখেনি। আজ যে কি খুশি খুশি লাগতেছে। আখি আমাকে এতটা ভালোবাসে, ওই মেয়েটার নাক না ফাটালে হয়তো কখনো বুঝতেই পারতাম না। মনের খুশিতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আখির আজকের কাণ্ড কাহিনীর কথা ভাবছি, আর একা একাই হাসছি। ভাবছি আর খুশিতে হাসছি। এমন সময় পিছন থেকে আপু শীষ বাজিয়ে আমার কাছে এসে বলল, ভাই আমার প্রেমে পড়েছে। মেয়েটা কে রে যে আমার ভাইয়ার মন চুরি করেছে? জানি না, বল বল, আম্মুকে বলবো না, সমস্যা নেই। পরে বলবো। যাই হোক, রাতে বাসার অনেক কাজ করার কারণে রাতে ঘুমাতে দেরি করেছি। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলাম ম্যামের কাছে প্রাইভেট পড়ার টাইম শেষ, আর একটু পরে উঠলে হয়তো কলেজের ক্লাসও পাবো না। তাই তাড়াতাড়ি আরামদায়ক বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে চলে গেলাম। পৌঁছে গিয়েছি এই তো গেটের সামনে। ঠিক তখনই পিছন থেকে কে যেন বলে উঠল, ওই ফারহানের বাচ্চা, আজকে কোচিংয়ে আসলি না কেন? এই কথাটা শোনা মাত্রই চমকে গিয়ে পিছনের দিকে তাকালাম। ও মা, এ তো দেখি আখি। আজকে কোচিং করতে আসেননি কেন? প্রথমে কি বলে ডাক দিয়েছ, ওইটা আবার বলো তো। সরি, বাট মিস করেছি আপনারে, তাই রাগ উঠেছিল। ও আচ্ছা আচ্ছা, আমাকে মিস করেছো? তার মানে তুমি আমাকে লাভ করো? আপনাকে আমি লাভ করব কেন? আপনাকে তো আমি ভালোবাসি। বাহ বাহ, লাভ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি শুনি? লাভ বলে যতটা রোমান্টিক শোনা যায়, তার থেকে বেশি রোমান্টিক ফিলিংস বা অনুভূতি পাওয়া যায় ভালোবাসি বললে। হয়েছে হয়েছে,
আলগা পিরিত দেখাতে হবে না, হালকা বাতাসেই উড়ে যাবে। এইটা বলার সাথে সাথে আঁকি ওর ব্যাগ আমাকে ছুঁড়ে মারল। আচ্ছা, তোমার হাত চলে বেশি, তাই না? হুম, ছোটবেলা থেকেই। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, তুমি কালকেও এক মেয়ের নাক ফাটিয়েছ। ওয়েট ওয়েট, আমি মিমের নাক ফাটিয়েছি এটা আপনাকে কে বলেছে? আপনি তো সেখানে ছিলেন না। ও, মেয়েটার নাম তাহলে মিম। আর এসব কথা ছাপা থাকে নাকি? আপনি কি মিমের সাথে কথা বলেন? কই না তো। ভুলেও ওর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। যদি শুনেছি মিমের সাথে আপনার যোগাযোগ আছে, তাহলে কিন্তু আপনাদের দুজনকে মারবো। এরপর আমি নিজেই নিজেকে শেষ করে দেব। এই জন্যই তুমি ভয়ঙ্কর গন্ডি মেয়ে। সে আপনি যা বলেন। তো আকির সাথে কথা বলতে বলতে ক্লাসরুমের ভিতর প্রবেশ করলাম। রুমে ঢুকতেই দেখি পুরা রুমে শুধুমাত্র দুজন, হয়তো তারা বিএফ জিএফ, কারণ তারা রুম খালি পেয়ে কিস করতেছিল। আমি আর আকি রুমে ঢুকতেই দুজন রুম থেকে চলে গেল। আকি তো দুজনের কাহিনী দেখে লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে রাখলো। সো টেবিলে বসলাম, আমার পাশেই আখি। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। হঠাৎ মাথায় এক শয়তানি বুদ্ধি আসলো। আকি, কালকের কিসটা কিন্তু দারুণ ছিল। আমার লজ্জা লাগে। লজ্জা পেলে তো কাজ হবে না, এখন পুরা রুম খালি রয়েছে। তো কি হয়েছে? সো গতকাল তোমাকে আমি কিস করেছি, এবার তুমি আমায় কিস করবে। আহা, কি সুন্দর কথা। এটা কখনো সম্ভব না। ওয়েট, মিম ফোন দিছে, কথা বলে আসি। ওই না না, তুমি মিমের সাথে কথা বললে আমার খারাপ লাগে। আগে মিমের নাম্বার ডিলিট করো। ওই মেয়েটার নাম্বার থাকলে তো ডিলিট দিব, তবে নাম্বার ম্যানেজ করতে বেশি টাইম লাগবে না। না থাক, কারো নাম্বার ম্যানেজ করা লাগবে না। কিস করতেছি, তবে জাস্ট কিস কিন্তু, ওকে? ওকে। আমি চোখ বুজে আমার গালে ঠোঁটে কিস করতে থাকলো, তবে পাশে বসে কিস করতে সমস্যা হচ্ছে বলে আমি আকিকে আমার কোলে বসিয়ে দিলাম। হঠাৎ করেই প্রতিবারের মতো আমার হাত চলে যায় আকির কোমরে, তবে এবার আর আকি আগের মতো হাত উঠিয়ে দিচ্ছে না। তাই আলতো করে আকির কোমরে চাপ দিতেই আকি বলে উঠল, আই আই, জাস্ট কিস করার কথা ছিল। আর আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি। ওকে যাও, আমি হাত পিছনে দিচ্ছি, তুমি তোমার মতো কিস চালিয়ে যাও। কিছুক্ষণ পর এক স্যার চোখের পলকে রুমে ঢুকে পড়ল। আমি আর আকি হুড়মুড় করে উঠে পড়লাম। দূর, কোথাও শান্তি নেই। সেদিন আল্লাহ আল্লাহ করে বেঁচে গিয়েছিলাম, তবে আজকে তো খারাপভাবে ফেঁসে গিয়েছি। কি করছো তোমরা এখানে? কিছু না স্যার, এমনি বসে আছি। স্যারের পকেট থেকে ফোন বের করে আমাদের কিস করার 10 মিনিটের ভিডিও দেখালো। আমার মাথায় তো রক্ত উঠে গেল। তার মানে আমাদের এসব কাহিনী কেউ একজন জানালা দিয়ে ভিডিও করে স্যারকে দেখিয়েছে। দেখো ফারহান, তুমি আমাদের কলেজের প্রধানের ভাগ্নি, তার সম্মানের খাতিরে আজকের মতো মাফ করে দিচ্ছি। তবে এরপর দেখলে কিন্তু দুজনকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। আর আখি, তুমি আমাদের কলেজের ম্যামের মেয়ে, ছোটবেলা থেকে দেখে আসছি তুমি অনেক ভদ্র। সত্যি বলতে তোমার মতো ভদ্র মেয়ে এই কলেজে ছিল না, তোমার দ্বারা এটা আশা করিনি। আমি মাথা নিচু করে রয়েছি। স্যার, আর এমন ভুল হবে না, ভিডিওটা ডিলিট করে দেন প্লিজ। তোমার বলার আগেই ডিলিট করে দিয়েছি। তোমরা হলে কলেজের ক্ষমতাশালীদের রিলেটিভ, তোমরা কলেজ শাসন করবে, তা না করে রুমের মধ্যে কি সব করছো। আখির আম্মুর কানেও বিষয়টা চলে যাবে, কারণ উনি তো আমাদের কলেজের ম্যাম। সমস্যা নেই, ভিডিও নেই, আমি আখির আম্মুকে কোনোভাবে ম্যানেজ করে নেব। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর স্যার, ভিডিওটা কে করেছে নামটা বলেন প্লিজ। না না, নাম বলা যাবে না। অনেক কষ্টে স্যারকে বুঝিয়ে নাম বের করেছি। সেই মিম নামের মেয়েটা এই ভিডিও করেছে। আজকে কিছু একটা হবে, তবে কলেজের বাহিরে। স্যার চলে গেল। আকিকে বললাম, ভয় পেয়েছো? ভয় পেতাম যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো। তোমাকে অনেক বিশ্বাস করি, আশা করি বিশ্বাসের মূল্যটা দেবে। অবশ্যই দিব। সো তুমি তাহলে ভয় পাওনি? একদমই না। ভিডিওটা করেছে মিম। ও যখন ভিডিও করেছে তখন ও জ্বলে পুড়ে মরেছে, কারণ ও তোমাকে ভালোবাসে। মিম জ্বলেছে এটা ভেবেই খুশিতে ভয় কেটে গিয়েছে। সত্যি তুই ভয়ঙ্কর গুন্ডি মেয়ে। তবে আজ কলেজ শেষে দেখবে মিমের কি অবস্থা করি। না থাক, এসব কিছু নিয়ে আর ঝামেলা কইরো না। ঝামেলা করব না মানে কি? ও তোমার আমার মাথা নিচু করিয়ে দিয়েছে, ওর মাথা উঁচু থাকতে দেই কিভাবে? শুধু দেখো কি করি আজকে।
মাথা পুরো গরম হয়ে রয়েছে। শুধু ভাবছি ক্লাস শেষ হচ্ছে না কেন। মিম আজকে অনেক বড় একটা ভুল করেছে, এটার শাস্তি ওকে পেতেই হবে। অপেক্ষার প্রহর শেষ হলো। অবশেষে কলেজ শেষে আমি আর আঁকি গেটের বাহিরে গিয়ে দাঁড়ালাম। মিম বের হয়ে এদিকেই আসবে। ঝামেলা করতে হবে না, যা হবার হয়েছে। চলো বাসায় যাই। তুমি যাও, আমি একটু পরে আসছি। তোমাকে রেখে আমি যেতে পারবো না। তাহলে বেশি বক বক না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হঠাৎ খেয়াল করলাম মিম কলেজ থেকে বের হয়ে এদিকে আসছে। আমি মিমকে ডাক দিলাম, মিম এদিকে আসো। বলেন। ভালোবাসো আমাকে? না, বাট পছন্দ করি। পছন্দ করলে পছন্দের মানুষকে বিপদে ফেলতে না। কি করেছি আমি? কি করেছো জানো না? না। তখনই ধপাস করে মিমের গালে এপাশ ওপাশ 2টা থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দেই। প্লিজ ফারহান, বাদ দাও এসব। ও ভুল করেছে, মাফ করে দাও। ভুল স্বীকার করলে তো মাফ করব। মিমকে বললাম, চিনেছ আমাকে? বুঝলাম না, রোমান্স করেছি আমরা, অন্য কারো জলে না, তোরা তো জলে কেন? ফারহান, তুমি কাজটা কিন্তু ঠিক করছো না। কোনটা ঠিক কোনটা ভুল তোর কাছ থেকে শিখতে হবে বুঝি। বাসায় গিয়ে ভাইয়াকে বলে দিব। এই কথা বলার সাথে সাথে আবার মার শুরু করলাম। এমন ভাবে মেরেছি, ছেলেদের সাথে ঝগড়া করলে যেভাবে নাক কান ফাটিয়ে দেই তার থেকেও বেশি স্পিডে মেরেছি। খেয়াল করলাম মিমের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অন্যদিকে আখি আমাকে সেই কখন থেকে টানতে টানতে শার্টের প্রায় অর্ধেক বোতাম ছিঁড়ে ফেলেছে। শেষে যখন আখি আমার গালে ছোট করে চড় মারল, তখন কেমন যেন একদম ঠান্ডা হয়ে গেলাম। আখি আমার হাত টানতে টানতে অন্য জায়গাতে নিয়ে গেল। পাগল নাকি তুমি? মেয়েদেরকেও এভাবে মারে? যদি মরে যেত? যদি আমাদের ভিডিও ভাইরাল হতো তখন কি করতে? কপাল ভালো, স্যারটা ভালো ছিল। আর মিম ভিডিওটা কোথাও কপি করে রাখার আগেই স্যার ভিডিওটা ডিলিট করে দিয়েছে। যাই হোক, তোমার এভাবে মিমকে মারা ঠিক হয়নি। যদি ওর ভাইয়াকে বলে তখন তো তোমার সমস্যা হবে। আমি নিজেই তো এক সমস্যা। তোমাকে নিয়ে যে কি করি। যাই হোক, তুমি শার্ট আমার কাছে রেখে যাও। কেন? কেন আবার? তোমার শার্টের বোতামগুলো ছিঁড়ে গিয়েছে। আমি বোতামগুলো লাগিয়ে কাল নিয়ে আসবো। এখন চুপচাপ শার্ট খুলে নিচের টি শার্ট পরে বাসায় যাও। আর এমনিতেও তোমাকে টি শার্টে ভালো মানায়। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, ফেটে যাব। শার্ট দিয়ে দিচ্ছি। শার্ট এটা ময়লা হয়ে গিয়েছে, এটা বাসায় গিয়ে প্রথমে সুন্দরভাবে ধুয়ে এরপর বোতাম ঠিক করে আয়রন করে আনবা। ও মা, বউ পেয়েছো আমাকে? কেন? খুব কষ্টের কাজ দিয়ে ফেললাম বুঝি? আরে না, তুমি না বললেও ধুয়ে দিতাম। কারণ শার্টে সিগারেটের গন্ধে ভরা। কি যে ছাইপাশ খাও এগুলি। আচ্ছা আমি গেলাম, কাল দেখা হচ্ছে। বাসায় যেই ফোন দিবা, ওকে? ওকে। আকি চলে গেলে আমিও বাসার দিকে যাচ্ছি। ভাবলাম পাশের দোকান থেকে একটা সিগারেট কিনে খেতে খেতে যাই। সো যেই ভাবা সেই কাজ, সিগারেট জ্বালিয়ে বাসার দিকে যাচ্ছি। এমন সময় আমার পাশ দিয়ে 2টা বাইক গেল, ততটা খেয়াল করলাম না। হঠাৎ করে পেছন থেকে কে যেন আমার মাথায় রড দিয়ে আঘাত করলো। খেয়াল করলাম যে 2টা বাইক আমার পাশ দিয়ে গিয়েছে। সেই 2 বাইক আবার ঘুরে পিছন থেকে আমাকে আঘাত করেছে। চোখে ঝাপসা দেখছি, মাথা ঘোরাচ্ছে, কারণ বাইকের পেছন থেকে মেরেছে, তাই অনেক স্পিডে লাগছে। 4জন ছেলে বাইক থেকে নেমে আমাকে মারতে লাগলো। আমি কিছুই করতে পারছি না, কারণ প্রথমে মাথায় আঘাত করাতে আমি অর্ধেক শেষ হয়ে গিয়েছি। হঠাৎ আরেকটা বাইক নিয়ে মিম আর মিমের ভাই এলো। বলেছিলাম না কাজটা ঠিক করনি আমাকে মেরে? তোকে তো আমি আবারও মারবো, সাথে তোর ভাইকে জীবন্ত দাফন করব। তোর ভাইকে বল, যদি সে বাঁচতে চায় তাহলে আমাকে যেন এখানেই একদম মেরে ফেলে। আমাকে বাঁচিয়ে রাখলে তুই আর তোর ভাই দুজনের একজনও বাঁচবি না। এখনো বড় বড় কথা বলছিস? এই বলে আমাকে মারতে শুরু করলো। যখন আমার নাকে মুখে রক্ত উঠে গিয়েছে তখন সবাই ভয় পেয়ে চলে গেল। আমি রাস্তায় শুয়ে শুয়ে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছি, কারণ এতটা কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। তবুও বাঁচার শেষ চেষ্টা করতে পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোন ভেঙে গিয়েছে। কোনোভাবে এক ফ্রেন্ডকে ফোন দিয়েই জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর আমি খেয়াল করলাম আমি হসপিটালে। আমার অবস্থা খুব খারাপ। আমার পাশে সবাইকে দেখতে পাচ্ছি, তবে আঁকি নেই। আঁকি হয়তো আমার অ্যাক্সিডেন্টের খবর জানেই না। আমি আম্মুকে বললাম, ফোনটা দাও তো।
আকিকে ফোন করব। ও বাসায় যে ফোন দিতে বলেছিল। আমার ফোন না পেলে ও চিন্তা করবে। না, ফোন দেব না। ওই মেয়ের জন্যই আজ তোর এরকম অবস্থা। আর কখনো ওই মেয়ের সাথে যোগাযোগ রাখতে দিব না। না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও তো আমার জন্য আরো অনেক অপমানিত হয়েছে। প্লিজ ফোনটা দাও। আমার শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছি না। এক বিন্দু পরিমাণ শক্তি থাকলে আমি এখন তোমাকে বলতাম না, সরাসরি আখির কাছে চলে যেতাম। তুই কি আমাদের একটুও শান্তিতে থাকতে দিবি না? এর আগে একবার বিষ খেয়ে মৃত্যুর সাথে লড়াই করেছিস, আবার এখন মার খেয়ে মৃত্যুর সাথে লড়াই করছিস। ডাক্তার বলেছে আল্লাহকে রাখতে, তাদের হাতে নাকি কিছুই করার নেই। তবুও তুই আখির কথা বলছিস। কে এই আখি? তুই কি চাস? কিছুই চাই না, শুধু একটু আমার ফোনটা দাও, শুধু 1 মিনিট। আমার পাগলামি দেখে এক ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে আরও কি কি জানি করলো। এরপর থেকেই চোখ বুজে আসছে ঘুমে। আমি ঘুমিয়ে পড়লাম, তবুও আমার চোখ বেয়ে অজরে পানি ঝরছে। এটা দেখে ডাক্তার সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। কষ্টটা আমার এখানে যদি শেষবারের মতো কষ্টটা আমার এখানে যদি শেষবারের মতো আখির সাথে কথা না বলেই না ফেরা দেশে চলে যেতে হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে না। তাই বারবার আম্মুর কাছে ফোন চাচ্ছিলাম, শুধুমাত্র আখির মায়াভরা ভয়েসটা একটু শোনার জন্য। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়। আমি এখনো হসপিটালে ভর্তি। এই 7 দিন আমি কিভাবে কাটিয়েছি আমিও জানি না। আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলো। বাসায় আসার সাথে সাথে আমি আকির সাথে দেখা করতে যাব, এমন সময় আম্মু বাধা দিল। তুই বাসার বাইরে যেতে পারবি না। জানি আখির সাথে দেখা করতে বের হয়েছিস, তবে আজ থেকে আখির সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না, মনে রাখিস। আমি আকিকে বিয়ে করব। আমার এই কথা শুনে আম্মু একদম চুপ হয়ে গেল। আমি আমার মতো বাসা থেকে বের হয়ে সোজা ম্যামের বাসার দিকে চলে গেলাম। ম্যামের বাসায় গিয়ে নক করার সাথে সাথে ম্যাম আমাকে দেখে চমকে গেল। কোথা থেকে আসলে? আর তোমার হাতে ব্যান্ডেজ কেন? সে অনেক লম্বা কাহিনী। আগে বলেন আকি কোথায়? গত কয়েকদিন হলো রুম থেকে বের হচ্ছ না। রুমের এক কোণে বসে বসে কি যেন চিন্তা করে আনমনে। কিছু খাচ্ছেও না, খাইয়ে দিলে মুখ নিয়ে ফেলে দিচ্ছে, হয়তো বা তোমার অভাবে। আমি ম্যামের কথা শুনে সরাসরি আকির রুমে চলে গেলাম। গিয়ে দেখি সত্যি আকি রুমের এক কোণে বসে আছে, আর ওর হাতে আমার সেই শার্ট। আমাকে দেখেই আখি দৌড়ে এসে ধপাস করে জড়িয়ে ধরে। আমাকে জড়িয়ে ধরে কোনো কথা ছাড়াই 15 মিনিটের মতো চুপচাপ আমার বুকে মাথা গুজে রইল, ছাড়ছেও না। কই ছিল এতক্ষণ? তোমাকে খুঁজতে তোমার বাসায় গিয়েছি। তোমার আম্মু আমাকে বলেছে তোমার সাথে কোনো যোগাযোগ না রাখতে। তুমি জানো এতদিন আমি কত কষ্টে ছিলাম? সরি সোনা। সরি বললেই কি সব হয় নাকি? আমি আকিকে সব কাহিনী খুলে বললাম। আখি সব মন দিয়ে শুনলো। আমার বাবু লাগবে। কি? আমার বাবু লাগবে। তোমার ফ্যামিলি থেকে আমাদের সম্পর্ক মেনে নিবে না। আর আমার আম্মুকে বুঝিয়েছি, আম্মু রাজি হয়েছে। গুড। গুড মানে? আমার এখন এই মুহূর্তে বাবু লাগবে। তুমি দরজা লাগিয়ে দিয়ে আসো। পাগল হয়েছ নাকি তুমি? যা হবে বিয়ের পরে, এখন কিছু হবে না। এভাবে থাকলে আমাদের বিয়েই তো হবে না। তোমার আম্মুর কথা শুনেই আমি বসে গিয়েছি। তোমাকে আমি হারিয়ে ফেলবো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ মাথা ঠান্ডা করো, আমি বাসায় বুঝিয়ে সব ঠিক করে নেব। বেশি কথা বলবে না, যা করতে বলছি তাই করো। এইটুকু বলে আকি দরজা লাগিয়ে দিয়ে ওর জামা কাপড় খুলতে শুরু করে দিল। আমি আকিকে অনেক স্পিডে একটা থাপ্পড় মারলাম। আকি কেঁদে দিল। তবুও ও এসব করবেই, খুব জেদি মেয়ে, বাবু লাগবেই। আমাকে বিছানাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপরে বসে পড়ল। ওর শরীরে এখন শুধু ছোট একটা জামা, গেঞ্জির মতো। আকি আমার উপরে বসে ওর বুকের মাঝখানটা আমার মুখের সামনে নিয়ে আসতেই আকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। কাপড় পরা বলছি। আকি বুঝতে পারলো আমার রাগ উঠেছে, তাই চুপচাপ কাপড় পরে আবার কান্না জোরে দিয়ে বলল, যদি তোমাকে হারিয়ে ফেলি? আমি তোমাকে 7 দিনের ভেতর বিয়ে করব। এর জন্য আমার যা করতে হবে আমি তাই করব। দরকারে বাসা ছেড়ে চলে যাব, তবুও তোমাকে হারাতে দিব না। প্রমিস করো। প্রমিস। হবে না, 3 বার প্রমিস করো। প্রমিস প্রমিস প্রমিস। হয়েছে। আচ্ছা, আজ তাহলে আসি, কাল দেখা হবে। দাঁড়াও, কই যাও? কিস তো দিয়ে যাবা, নাকি কিস দিলেও বাবু হবে? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আকি আমার পায়ের পাতার উপর পা রেখে হালকা উঁচু হয়ে আমাকে কিস করতে থাকে। এবার সত্যি সত্যি আমার শ্বাস আটকে যাচ্ছে।
এমনভাবে কেউ লিপ কিস করে? এই মেয়েকে নিয়ে যে কি করি। আমার ঠোঁটের জায়গায় জায়গায় কামড় দিয়ে ছিঁড়ে ফেলছে, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। দেখছো কি করলে তুমি? তখন আঁকি সব দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বলল, তোমাকে নিয়ে যে কি করি, পাগল একটা। হুম, তুমি পাগল করেছ। তো সেদিনের মতো ম্যামের বাসা থেকে চলে আসলাম। তবে আসার আগে ম্যামকে সালাম করে আসছি। ম্যামও খুশিতে আমাকে দোয়া করে দিল। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় এসেই বাসার সব জিনিসপত্র ভাঙতে শুরু করলাম। আব্বু আর আপু দৌড়ে এসে আমাকে থামিয়ে বলল, কি হয়েছে বাবা? আখিকে আম্মু কি বলেছে? আর আম্মু কোথায়? তোর আম্মু তো রান্না করে। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রান্না করছে। কি বলেছো তুমি আকিকে? আচ্ছা তুমি জানো না আকিকে আমি কতটা ভালোবাসি? হসপিটালে যখন মৃত্যুর সাথে লড়াই করেছি তখনও 1 মিনিটের জন্যেও আকি আমার ভাবনা থেকে হারিয়ে যায়নি। আর তোমার কাছে আকি এসেছিল, তুমি তাকে অপমানিত করে দিয়েছো। এইটুকু বলেই কেঁদে ফেললাম। মেয়েটার ফ্যামিলি ততটা সচ্ছল না, আর ওই মেয়েটার জন্য তোর এই অবস্থা। তাই রাগের মাথায় কি না কি বলেছি মনে নেই। আম্মা, তোমার কাছ থেকে এটা আশা করিনি। মানলাম ওরা আমাদের থেকে বেশি সচ্ছল না, তবে ওরা আমাদের থেকেও বেশি শিক্ষিত। মেয়েটার বাবা নেই, তাই হয়তো আমাদের মতো ভাব নিয়ে চলতে ফিরতে পারে না। আচ্ছা আম্মু, তুমি কি অতিরিক্ত সচ্ছল ফ্যামিলির মেয়ে চাও, নাকি তোমার ছেলে সচ্ছল জীবন চাও? কোনটা? আমার এসব কথা শুনে আম্মুর মুখ থেকে কথা যেন নিমিষেই হারিয়ে গেল। আকির সাথে ফোনে কথা বলার সময় আকি শুধু কান্না করে, কথা তো একদম বলে না। শুধু বলে, যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে কেমন হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও এখান থেকে। প্রায় সব সময় ফোন দিলে কান্না করতে করতে এসব বলে। আর ভালো লাগছে না, কি যে করি এখন। আকি যে এত দ্রুত আমার উপর এতটা দুর্বল হয়ে পড়বে কে জানে। ভালোই লাগে যখন মনে হয় যাক, এখনো কেউ আমাকে তার জীবনের থেকেও বেশি পাগলের মতো ভালোবাসে। এমন সলিড ভালোবাসা আর কজনে পায়? হাতে গোনা কিছুজন, বাট তাও পরিস্থিতির শিকার হয়ে একসময় সব নষ্ট হয়ে যায়। সবকিছু মাথায় রেখে আখিকে বিয়ে করার কথা ভালোভাবে বাসায় জানালাম। এই নিয়ে বাসায় কথা চলছে। রাত 12টার দিকে আখি ফোন দিল। এখনো ঘুমাওনি? হুম, ঘুম আসছে না। কি হয়েছে? তোমার কথা মনে পড়ছে, আর তোমার কাছে যেতে খুব ইচ্ছে করছে। নিয়ে আসবো সোনা, চিন্তা কইরো না। আর অবাক কাণ্ড, প্রতিবার ফোন দিয়ে কান্নায় ভেঙে পড়ো। তো আজ এত ভালো হলে কি করে যে কান্না করছো না? চোখের পানি শুকিয়ে গিয়েছে। ইস, এভাবে বইলো না প্লিজ। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে নিয়ে আসবো, প্রমিস। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। কেন, তুমি ঘুমাবে না? ঘুম আসছে না, কি করব? চুপচাপ চোখ বুজে শুয়ে থাকো, এমনিতেই ঘুম চলে আসবে। সেদিনের মতো আকিকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ আপু এসে আমাকে বলল, একটা খুশির খবর আছে তোর জন্য। কি? বলবো না, আগে বল কি খাওয়াবি। তোর ফ্রি খাওয়ার ধান্দা, যা তো এখান থেকে, মোর ঠিক নেই। শুনবি না তাহলে? আমার কাছে টাকা নাই, সত্যি। তোর কাছে টাকা চাইছে কে? আমাকে ফকিন্নি মনে করস নাকি? আরে না, ফকির মনে করব কেন? তুই তো ফকিরদের সর্দার নি। বাসা থেকে তোরা রাখির বিয়ে মেনে নিয়েছে। সরি, কি বললি? বুঝি নাই, আবার বলতো। বাসা থেকে তোরা রাখির বিয়ে মেনে নিয়েছে, এমনকি তিথির আম্মুর সাথেও কথা বলেছে, সবাই রাজি। এই কি শুনাইলি রে আপু? কি খাবি বল? তোর কাছে তো টাকা নাই। টাকা নাই, তবে এত ভালো একটা খবর দেওয়ার জন্য দরকারে আমার এক কিডনি বিক্রি করে খাওয়াবো তোকে। খুব বড় বড় ডায়লগ শিখছিস তাই না? রেডি হয়ে নে, আখিদের বাসায় যেতে হবে। কে কে যাবে? আম্মু, আব্বু, আমি আর তুই। ও আচ্ছা। তো আপু চলে গেল। আমি মনের সুখে একটা সিগারেট জ্বালালাম। সিগারেটটা শেষ করে গোসল করে সুন্দরভাবে পরিপাটি হয়ে বাসার সবার সাথে মিলে আমি আকিদের মানে ম্যামের বাসায় গেলাম। বাসায় ঢুকতেই আকিকে দেখে মাথা ঘুরে গেল। এত সুন্দর করে সাজুগুজু করে সোফায় বসে আছে, যে কেউ দেখলে পাগল হয়ে যাব। ঠিক তখনই আপু আমাকে খোঁচা দিয়ে আস্তে আস্তে বলল, তোকে যতটা নিরামিষ ভেবেছিলাম ততটা নিরামিষ তুই না। কেন কেন? তোর তো সুন্দর চয়েস যে বলে বুঝাতে পারবো না। বুঝলাম না, এত সুন্দর এক মেয়ে তোর মতো গাধার প্রেমে পাগল হলো কেমন করে? কোয়ালিটি আছে বস। কোয়ালিটি না চাই, নিশ্চয়ই মেয়েটাকে জাদু করেছস। যাই হোক, আপুর বকবকানিতে খেয়াল না দিয়ে আখির সৌন্দর্য উপভোগ করতে থাকি। আখির এমন রূপ থেকে
আমি সবার সামনেই হঠাৎ করে বলে উঠলাম, আজকে আকিকে বিয়ে করে নিয়ে যাব। এইটা বলার সাথে সাথেই সবাই অন্যান্য কথা রেখে আমার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। আপু আমার হাত চেপে বলল, প্লিজ ফারহান, নিজেকে কন্ট্রোলে রাখ। মান সম্মান ডুবাইস না ভাই আমার। আমি বুঝতে পারছি আখিকে দেখে তোর মনে লাড্ডু ফুটতেছে, তবে আখি তো আর হারিয়ে যাচ্ছে না, তুইই পাবি। তাই একটু কন্ট্রোলে থাক। ওকে। আপু তখন সবাইকে বলল, আপনারা আপনাদের মতো কথা চালিয়ে যান প্লিজ। খেয়াল করলাম আকি আমার দিকে বারবার তাকাচ্ছে, তাও আবার টেরা টেরা চোখ করে। আমিও সুযোগ বুঝে আকিকে টুপুস করে একটা চোখ মেরে বসলাম। এরপর আকি লজ্জা পেয়ে আর আমার দিকে তাকালোই না। সবকিছু বিবেচনা করে এবং আপু সবাইকে চুপিচাপি বুঝিয়েছে যে আমার ভাইয়ের ধৈর্য শক্তি কম, তাই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দিতে। বাহ, এমন বোন যেন সবাই পায়। যাই হোক, 2 দিন পর আমাদের বিয়ে। বিয়ের আয়োজনে সকল কাজ খুব দ্রুত শেষ করার জন্য বলা হলো। আকি আর আমাকে আলাদা রুমে কথা বলতে পাঠালো। তবে কিসের কি কথা বলবো, মুখ খোলার আগে কিস করে বসছে। মন খুলে 2টা কথা বলবো আকিকে, সেই সুযোগ পাচ্ছি না। খুশিতে আকি একদম আমাকে ছিঁড়েই ফেলবে এমন অবস্থা। অনেক কষ্টে আকিকে ঠান্ডা করলাম 2টা কথা বলার জন্য। আকিও অনেক মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে বসলো। কথা শুরু করব এমন সময় আপু এসে বলল, চল ফারহান, বাসায় যেতে হবে, অনেক কথা বলেছিস। বাকি কথা বিয়ের পর হবে। আজ তাহলে আসি আখি, দেখা হবে আমাদের বাসায়। ওকে আপু। ঈগল পাখির মতো ছো মেরে সেখান থেকে আমাকে নিয়ে আসলো। দূর, আর ভালো লাগে না। রাতে ফোনে কথা বলতে হবে আকির সাথে। ভাবতেই অবাক লাগছে, এত তাড়াতাড়ি আমার আর আকির বিয়েটা সবাই মেনে নিবে। আকির সাথে কথা বলার সুযোগটাই পেলাম না। ওর সাথে কথা বলার জন্য মনটা কেমন যেন ছটফট করছে। তাই আকিকে ফোন দিলাম। হ্যালো আকি। কে বলছো? ভাব নিতেছো কেন? আমার কণ্ঠ তুমি চেনো না? ওহ, ফারহান। সরি, চিনতে পারিনি। আচ্ছা, আকি কই? ও তো গোসল করতে গেল এইমাত্র। গোসল থেকে আসলে তোমাকে ফোন দিতে বলবো, কেমন? ওকে। ফোনটা রেখে দিয়ে স্যাড মোডে চলে গেলাম। তখনও কথা বলতে পারিনি, এখনো কথা হলো না। ধুর ধুর, আর ভালো লাগে না। কিছুক্ষণ পর আকি ফোন দিয়ে বলল, আচ্ছা শোনো, কাল তো বিয়ে, তাই বাসায় অনেক মেহমান আসছে। সো এখন একটু বিজি আছি, পরে কথা হবে। আরে আমার কথাটা তো শোনো। এই কথা বলার পর দেখি আকি আগেই লাইনটা কেটে দিয়েছে। মেজাজটা গরম হয়ে গেল। আমার হবু বউ কি না আমার সাথে কথা বলার টাইম পায় না। সেদিন আর কথা বলা হয়নি। রাতে ফোন দিলাম, তাও বিজি। তাই 2টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মু আপু এসে আমাকে এমনভাবে ডাকতেছে যেন বাংলাদেশে যুদ্ধ লাগছে। সেখানে একটা সৈনিক কম পড়ে গিয়েছে, আমাকে সেখানে অংশগ্রহণ করতে হবে। কি হয়েছে, এত চিল্লাপাল্লা করতেছো কেন তোমরা? জমিদার মশাই, আজ আপনার বিয়ে, কয়টা বাজে সেটা খেয়াল আছে? বিয়ের কথা শুনে ঘুমটা নিমিষে চলে গেল। আর একটু আগে ডাক দিবে না? অনেক আগে থেকেই ডাকাডাকি চলছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে সবার সাথে বেরিয়ে পড়লাম। কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। যাই হোক, আকিদের বাসায় ঢুকতেই দেখতে পেলাম মোটামুটি ভালো আয়োজন করেছে। গাড়ি থেকে নামতেই অনেকগুলা মেয়ে আমাকে ঘিরে দুলাভাই দুলাভাই করতে থাকে। আপু আমাকে সেফ দিয়ে একটা রুমে নিয়ে গেল। ওই আপু, আকি কই? অন্য রুমে কেন, কি হয়েছে? ওর সাথে কিছু কথা ছিল, একটু ডেকে দে না সোনা আপু আমার। আরে পাগল নাকি? আর একটু ধৈর্য ধারণ কর, এত অস্থির হলে তো চলবে না। কাল থেকে কথা বলিনি। তো কি হয়েছে, কিছুক্ষণ পরেই বিয়ের কাজ সম্পূর্ণ হলে তখন সারা জীবন কথা বলতে পারবি। বুঝতে পারলাম কাজ হবে না, তাই চুপচাপ বসে রইলাম। তো ভালোভাবেই বিয়ের কাজ সম্পন্ন হলো। আকিকে নিয়ে বাসায় আসলাম। আমার ফ্রেন্ডরা আমাকে বাসার বাইরে আটকে রাখছে মজা করে। এখন নাকি তারা পার্টি করবে, আমার থাকতে হবে। আমি বললাম বাসর ঘরে বউ রেখে কিভাবে যাব আমি। ওরা বলল 8 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। ওদের কথা রাখতে বললাম, তোদের কিছু টাকা দেই, তোরা আজ কোনোভাবে পার্টি করে নে, কাল জমিয়ে একখান পার্টি হবে। ওরা বলল তোকে ছাড়া পার্টি জমবে না, তাহলে কালকেই করব। কোনোভাবে ওদের হাত থেকে বেঁচে ফিরেছি। বাসর করে ঢুকতেই দেখি আকি অন্যান্য বউদের মতো বিছানায় বসে রইছে। ও রুমের মধ্যেই পায়চারি করছে। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে চোখ মেরে বসলো। মনে মনে ভাবলাম, কি মেরে বাবা, একটু লাজ শরম নাই? যতই ক্লোজ থাকি না কেন, আজকে তো অন্তত শরমে মাথা ঝুঁকিয়ে রাখবে। বাট তা না করে বিড়াল মারার জন্য ছটফট করছে। আমি কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে একের পর এক কথা বলতে শুরু করে দিল। হ্যাঁ, আমি আজ খুব হ্যাপি তোমাকে পেয়ে। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আরো নানান রকমের কথা। আমি বললাম, আমার কথাটা তো শুনবা। কাল থেকে কথা বলার সুযোগ দিচ্ছ না,
এই কথা বলার পরও যখন আঁকি থামছে না, তখন রাগের মাথায় আঁকিকে এক চর মেরে বললাম, এত অস্থির কেন তুমি? তখন আঁকি একদম থ হয়ে গেল। আমিও চর মেরে বোকা হয়ে গেলাম, কারণ বিয়ের প্রথম রাতেই বউটা আমার হাতে মাইর খেলো। আঁকি তখন আর একটা কথা বলল না, চুপচাপ বিছানায় গিয়ে ওপাশ ঘুরে শুয়ে রইল। মনে হচ্ছে কান্নাও করছে। কি করব বুঝতে পারছি না। যে করেই হোক আঁকির রাগ ভাঙাতে হবে। আমিও আঁকির পাশে শুয়ে বললাম, ওই এদিকে ঘুরো। তবে আঁকি আমার কথা শুনছে না। আচ্ছা, তোমার বাবু লাগবে না? না। সেদিন তো তুমি বাবুর জন্য পাগল করে দিচ্ছিলে, আজ না কেন? আঁকি কোনো কথা বলছে না। আমি আঁকিকে হাসাতে মজার মজার জোকস বলতে লাগলাম, তাও কাজ হলো না। তখন বলে উঠলাম, তোমাকে সামান্য একটা চর মেরেছি বলে এত রাগ কেন? বিয়ের আগে আমাকে তো তুমি সব সময় মজা করেই মারতে। গাল নাক টেনে টেনে ছিঁড়ে ফেলছো, এই দেখো দাগ রয়েছে এখনো। তখনই হুট করে আঁকি আমার বুকের উপর চেপে বসে বলল, কই দেখি, কোথায় রাখ? আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, কারণ ও একটু সাইকো টাইপের, পাগলামো বেশি করে। আঁকি আমার বুকের উপর বসে আবারও গাল টানতে শুরু করেছে আর বলছে, আহারে, আমার বাবুটাকে কত মেরেছি। সরি, হুট করে রাগের মাথায় চড় মারার কারণে। বাদ দাও তো। আচ্ছা, কি বলবা এখন বলো। ভালোবাসি, অসম্ভব ভালোবাসি তোমায়, এটাই বলতে চেয়েছিলাম। তখন আঁকি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ আমাকে বুকে মাথা গুঁজে চুপচাপ শুয়ে পড়ল আর আমার কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমিও তোমাকে অনেকটা ভালোবাসি। আমিও তখন আঁকিকে আমার বুকের মাঝে শক্ত করে ধরে রইলাম। এভাবেই পার হয়ে গেল সারাটা রাত, আর এভাবেই পার করে দিতে চাই প্রতিটা রাত। ভালোবাসার চাদরের মাঝে আগলে রাখবো সব সময়, সারাটা জীবন। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।